প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সকলকে। আজকের দিনটা আমাদের ভারতবাসীর কাছে এক অন্য রকমের দিন। এই দিন থেকেই ভারতবর্ষে স্থাপন হয়েছিল প্রজাতন্ত্রের। তাই আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন, আমরা প্রজাতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক। সেই দেশের প্রত্যেক নাগরিককে আজকের বিশেষ দিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। বসুন সবাই। এমনি আমাদের সন্ধেবেলাগুলো অন্য রকমের কাটে, কারণ প্রত্যেক দিন আলাপ হয় চার নতুন লড়াকু মা লক্ষ্মীর সঙ্গে। আজকেও হবে, কোনো এক্সেপশন নেই। আজকেও এমন চারজন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে, যাদের গল্প শুনে আপনারাও চমকে যাবেন, আনন্দ পাবেন, উৎসাহিত হবেন, উদ্দীপিত হবেন। ডেকে নি তাদের চারজনকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সকলকে। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করে নিই আগে। সুপর্ণাদি, নমস্কার। নমস্কার, আমি সুপর্ণা ঘোষ, হুগলি জেলার শ্রীরামপুর থেকে আসছি। রিপাবলিক ডে বা প্রজাতান্ত্রিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, শিক্ষাই পারে মানুষের মনে আলো প্রজ্বলিত করতে। একদম সেই আলো প্রজ্বলনের কাজ আমি 29 বছর ধরে করেছি। সদ্য অবসর গ্রহণের পর এখনো সেই কাজে ব্রতে আছি। এখনো আমি স্কুলে যাই এবং সে কাজে যুক্ত আছি। বাহ, রিটায়ারমেন্টের পর? হ্যাঁ। নাইস, এটা দারুণ। আসছি আবার। সোমাদি, নমস্কার। নমস্কার, আমি সোমা কুণ্ডু, উত্তর 24 পরগনার বিরাটি থেকে এসেছি। আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং সারা দেশবাসীকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। প্রত্যেকটি মানুষকে খাবার তুলে দেওয়ার জন্য আমার আরেকটি সন্তান সেবা বিরাটি পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন আমি নিজের হাতে গড়ে তুলেছি। আমাদের চাই ভবিষ্যতে যেন আমার চেনাশোনা চারপাশের লোক এরকম যেন কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে। আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এটাই আমার অঙ্গীকার। চলুক আপনার এই সেবাশ্রম, এই সংঘ, সেটাই আমিও প্রার্থনা করলাম। থ্যাংক ইউ। গীতিকা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি নর্থ বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি থেকে এসেছি। প্রথমেই তোমাকে জানাবো ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সমগ্র ভারতবাসীকেও আমি আমার শুভেচ্ছা জানাবো। দিদি যেটা বললো যে এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে খাদ্যের সাথে সাথে আমার মনে হয় যে আমাদের যে পোশাক, সেই পোশাকটাও খুব জরুরি দিদি। বস্ত্র, হ্যাঁ। আমাদের যে শিলিগুড়িবাসী বিনা পয়সায় বাজার সাজাই, মানে শপিং মলে যেরকম সাজানো থাকে ওরকম আমিও সাজিয়ে রাখি, যে যার যার সাইজ মতো পছন্দ মতো নিয়ে যাই। ও, এটা দারুণ তো। যার যেটা লাগবে, হ্যাঁ, যার যেটা লাগবে, যার যেটা প্রয়োজন। এটা কিন্তু দারুণ, খুব ভালো। আপনি আশীর্বাদ করবেন যেন এই পরবর্তীতে এই কাজ আমি সারা জীবন করতে পারি। নিশ্চয়ই, অনেক শুভকামনা রইল। লিপিকা, নমস্কার। নমস্কার দিয়ে আমি সুন্দরবন পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে এসেছি। ও হ্যাঁ, আমি চাষবাস করি। ও, আমি এই লবণ জায়গায় কিভাবে ফসল ফলাতে হয় এইটা আমি করি আর কি, ধান ফলাই। ওখানে চাষ হয় লবণাক্ত মাটিতে? লবণাক্ত জায়গায় কিভাবে লবণ কাটিয়ে ধান চাষ করতে হয় সেইগুলো নিয়ে আমি করি। বাহ, আর একাই করো না আরো কাউ? না, আরো আমার আছে, আমি ওদেরকে নিয়েই করি। শুরু করব আজকের খেলা। এই চার বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করার আগে আমি সুপর্ণাদির কাছে আরেকবার আসি। সুপর্ণাদির সঙ্গে কথা বলার আগে একটা ছবি দেখাতে চাই সবাইকে। 28.5 বছর স্কুলে পড়িয়েছেন, ছুটি নেননি একদিনও। অবসর নিয়ে সেই স্কুলেই বিনা বেতনে ইতিহাস পড়াচ্ছেন সুপর্ণা ঘোষ। হুগলি শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে 28.5 বছর পড়িয়েছেন ইতিহাসের শিক্ষিকা সুপর্ণা।
গত 31শে অক্টোবর তিনি অবসর নিয়েছেন, কিন্তু তারপরেও পড়িয়ে চলেছেন ওই স্কুলেই বিনা বেতনে। 1997 সালের 2রা মে স্কুল শিক্ষিকার কাজে যোগ দিয়েছিলেন সুপর্ণা। কি করে সম্ভব হলো সুপর্ণাদি? আমি এর জন্য ধন্যবাদ দেব আমার পরিবারকে, হ্যাঁ অবশ্যই। আমার হাজবেন্ড, আমার একমাত্র মেয়ে, আর আমার যারা সহকর্মী, আমার ছাত্রী, আর সর্বোপরি পরম পুরুষ ঈশ্বর। তিনি না চাইলে এই কাজটা আমি কখনোই পারতাম না। আমি অবসর নিয়েছি 31শে অক্টোবর ঠিকই, কিন্তু আমি এই কাজ করে যাব যতদিন আমার শরীরে শক্তি থাকবে। আমি পড়াবো পড়াবো পড়াবো। আপনি এটা পারলেন কি করে? একদিনও ছুটি নেননি? না, আমরা তো শিক্ষিকা, এমনিতেই আমাদের একটা গরমের ছুটিটা একটা মোটামুটি ভালো রকমের, পুজোর ছুটি, এছাড়াও আমাদের অন্যান্য ছুটি আছে। সেই জন্যই আমাদের এইটা একটু সম্ভব হয়েছে। আর তাছাড়া স্কুলের ছাত্রীগুলোর মুখগুলো মনে পড়ে, স্কুলে গেলে আমি যেন বেশি ভালো থাকি। মানে ওখানেই আপনার মুক্তি আসলে। এই তো সব ছাত্রীরা। এইটা কি হচ্ছে? এটা স্কুলে ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের পরে কোনো একটা সময়। আচ্ছা, এটা কিসের ট্রফি? এটা আমি যে ক্লাসের ক্লাস টিচার ছিলাম, তারা সেই বছরের সেরা পারফর্মার, সেরা ক্লাস নির্বাচিত হয়েছে। বাহ, ওরে বাবা, অনেক ছাত্রী তো। প্রচুর ছাত্রী। 28 বছরে কত ছাত্রীকে পড়িয়েছেন সুপর্ণাদি? নিয়ার অ্যাবাউট 7000-এর ওপর তো হবেই। স্কুল ব্যাপারটা কিন্তু একটা দারুণ ব্যাপার, প্রত্যেকের একটা আবেগের জায়গা না স্কুল। আমার মেয়ের সদ্য বিয়ে হয়েছে, 17 দিন হয়েছে, তাও আমি মানে ওর বিয়ের আগের দিনও চলে গেছি ক্লাস 11-12কে পড়াতে। এবার আমার সহকর্মীরা বলছে, এবার তোমাকে মেয়েদের তাড়াবো, তোমার ঘরে কাজ নেই। তোমার মেয়ের বিয়ে পড়ছো, তুমি আজকে পড়াচ্ছো। এবং ওই যে বললাম, আমার কেমন মনে হলো আপনার কথা শুনে, যে আপনার বোধহয় স্কুলে গেলেই মুক্তি। একদম তাই। তো সেই রকমই আমাদের এক একটা কাজ। পিয়ালি বসাক আমার এখানে এসেছিল খেলতে, চন্দননগরের পিয়ালি। 27,000 ফুট উচ্চতায়, মানে 26,000 ফুটকে বৈজ্ঞানিক সাইন্টিফিক্যালি বলে ডেথ জোন। ওখানে মানুষ তো ছেড়ে দিন, পশু পাখি, কোনো পোকামাকড়, ভাইরাস জীবাণু, কোনো ব্যাকটেরিয়াও বাঁচে না। আমি তারও 1000 ফুট ওপরে ছিলাম, 27,000 ফুট ওপরে, অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া, জল ছাড়া। তুষার ঝড় চলছে, মানে -90-100 কততে গেছে তুষার ঝড়ের ঝাপটা, আর কোনো নড়াচড়া করছি না, আর জোরে জোরে শুধু ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাস নিয়ে গেছি। সারা দিন রাত্রির ও পাহাড়ের খাদে হ্যাঁ ঝুলে ছিল, কেউ ছিল না। আমি তো সারা রাত মানে গান, যেগুলো ভালো লাগে একটু গান, বা তুমি বরফের মধ্যে দুটো পায়ের আঙুল ঢুকিয়ে দিয়ে গান গাইছো সারা রাত চাঁদের আলোর নিচে। হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলো ছিল 100 ডিগ্রি। হ্যাঁ, ওখানে ছোটবেলা থেকে যা যা গান শিখেছে সেই গানগুলো গেয়েছে, এবং আবার কিন্তু ও পাহাড়ে চড়ার জন্যই ফান্ডিং খুঁজছে। তার মানে পিয়ালিরও ওখানেই মুক্তি। এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। যদি আপনি আজকে জিতে যান, কি করবেন? সে আমার স্কুল, কারণ আমি প্রথমেই বললাম ভীষণ নিম্নবিত্ত পরিবারের মেয়েরা আসে। এই বেশ কয়েক বছর আগে মেয়েটা বুঝতে পারেনি, চিকিৎসার অভাবে জন্ডিসে একটা মেয়ে মরে গেল। আর সেই জন্য আমাদের স্কুলের শিক্ষিকারা নিজেদের থেকে এবং ছাত্রীদের থেকে প্রতি মাসে 1 টাকা করে নিয়ে পুয়ার ফান্ড চালু করেছে। আমরা একটা হার্টের সার্জারি করেছি, মেয়েটা ভালো হয়েছে। আমি জিতলে 1 লাখ টাকা পুয়ার ফান্ডে অনেকটাই তার অংশ দেব। এবং ওই অঞ্চলে অনেক মেয়ে আছে যারা থেকে আসে, মানে অনাথ আশ্রম থেকে আসে, ওদেরকে আমি কিছু দেব, এইটাই আমার ইচ্ছে রয়েছে। দারুণ। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার সময় শুরু
এখন এটা বেশ বড় নোট আছে, কালি নিয়ে ছাপ মারুন, বাস রেখে দিন পরেরটা। এটা ছোটোর দিকে আছে, অনেকটাই ছোটোর দিকে, আরও ছোট মনে হয়। কালি নিন, ছাপ মারুন, আবার এটা বড়র দিকে। এটা ছোটোর দিকে, আরও ছোট বোধ হয়, একটু মাঝখান করে। হ্যাঁ, এটা কত 20 মারলেন, ওকে। এটা একটু বড়র দিকে, এটা মাঝারি মনে হচ্ছে, এটা বড়র দিকে, এটাও বড়র দিকে, এটাও একটু বড় টাইপেরই মনে হচ্ছে দেখে, এটাও বড়র দিকেই, ছোট খুব একটা দেখতে পাচ্ছি না এখনো। এটা তো বেশ বড়। এটা আরেকটু ও টাইম হয়ে গেছে। 1970 সুপর্ণাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস, এটা রাখুন আপনার কাছে। বাকি তিনজনের সঙ্গে আরও গল্প বাকি আছে, ফার্স্ট রাউন্ডের খেলাও খেলবো। এইবার আসবো সোমার কাছে। সোমা কি কাজকর্ম করে সেই ভিডিও আর ছবি আগে দেখাই, তারপর আরও কথা বলছি। এটা কোথায়? ইটভাটা। কোথাকার? গঙ্গানগরে। গঙ্গানগর। এটা বোধহয় শহরের মধ্যে। এটা রাস্তা, রাজপথে। ভারসাম্যহীন ভবঘুরেদের। এই ধরনের কাজ তো সবাই করেন না। এরকম একটা কাজের ভাবনা কি করে মাথায় এলো সোমা? ছোটবেলায় আমার বাবা যখন অডিটে যেতেন পুরুলিয়া বা নর্থ বেঙ্গলের দিকে, ক্লাস 6-এ যখন পড়ি তখন আমি বাবার সঙ্গে একবার গেছিলাম। তো বাবারা যখন অডিটে কাজ করতেন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখতাম। তো আমি ওই গ্রামে গিয়ে দেখলাম যে ওদের খাবার ভাতটুকুনি পর্যন্ত নেই, ওই পিঁপড়ের যে ডিমগুলো আছে ওইগুলো সেদ্ধ করে খাচ্ছে। সেদিন থেকেই আমার মনে হয়েছিল মানুষকে বাঁচানোর তাগিদে এই অন্ন এবং শিক্ষা, এই দুটো জিনিস ভীষণভাবে দরকার। আর একটা জিনিস আমি নিজের চোখে দেখেছিলাম, যারা টাকা গুনতে পারে না তাদেরকে কিন্তু কম টাকা দেওয়া হতো। ওদের খাবারের এতটাই অভাব ছিল, বাচ্চারা যখন কাঁদতো মহুয়া গাছ আছে, ওই গাছের পাতা সেদ্ধ করে ওদেরকে খাওয়ানো হতো যাতে ওরা ঘুমিয়ে পড়ে, ওটাতে নেশা হয়, ঘুমিয়ে পড়ে। তখন থেকেই জেগেছিল মনের মধ্যে এই দুটো জিনিস নিয়ে সমাজে কাজ করতে হবে। যখন দেশ ভাগ হয়, আমার আম্মারা যখন ওই দেশ থেকে এই দেশে আসে তখন বহুদিন তারা না খেয়েছিল। পরবর্তীতে আমার বাবার মামার বাড়িরা তাদেরকে শেল্টার দিয়েছিল এবং সেইখানে ছিল বলে বাবা পড়াশোনায় খুব ভালো ছিল, আস্তে আস্তে দাঁড়িয়েছে। আমার দাদু কিন্তু না খেতে পেয়েও মারা গেছিল, এটা গল্প শুনেছি। এই কাজটা না করতে পারলে যেন তৃপ্তি হয় না। এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আরেকটি সন্তান সেবা বিরাটি পরিবার, আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমি খুলেছি এবং সেইখানে অনেক কাকিমা, পিসি, বন্ধু বান্ধব সবাই যুক্ত হয়েছে। বিশেষ করে মেয়েরা এই কাজটি তারা করে ভীষণভাবে তৃপ্তি পায়। এই কাজটা করতে গেলে প্রচুর পরিমাণ টাকার দরকার। এক্স্যাক্টলি, আমি ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে ম্যান পাওয়ার, আরটা টাকা, একটা হচ্ছে ফান্ড। মানে একটা হচ্ছে কাজ করার লোক, তুমি একা তো পুরোটা করতে পারবে না, তোমার কারোর সাহায্য লাগবে, মানুষের সাহায্য লাগবে, আর এক হলো টাকা লাগবে। তো মানুষ তো অনেকে যোগ দিয়েছেন শুনছি, টাকা কোথা থেকে আসছে? আমি তার জন্য একটি ব্যবসা করি, খুব কষ্ট করে করি। মানে এই কাজটা করে এরকমও হয় আমাকে রাত 12:30 অবধি আমার স্টোর ওপেন রাখতে হয় এবং সেই দিক থেকে আমার কাস্টমাররা ভীষণ ভালো। এইভাবেই। আর আমার সন্তানের কথা আমার না বললে নয়, সে ক্লাস 10 দেবে, সে ছোট্টবেলার থেকে 1 বছর বয়স থেকে আমাকে সঙ্গ দিয়ে যাচ্ছে। কখনো ও আমাকে ডিস্টার্বেন্স করেনি বা ওর জন্য আমি বেরোতে পারি না, এইটা আজ পর্যন্ত কখনো হয়নি। বাড়ি থেকে কেউ এসছে আজকে? বাড়ি থেকে বলতে আমার আরেকটি পরিবার, সেবা বিরাটি পরিবার, কাকিমা আর পিসি এসছে। কাকিমা কাঁদছেন কেন? এ কি? এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা যে কাজটা করি সেই কাজটার জন্য সবাইকে একসাথে পেতে চাই, সবাই এই কাজের জন্য এগিয়ে আসুন, এইটুকুই আমাদের চাহিদা। নিশ্চয়ই, সবার চোখে জল। তার মানে কমন পয়েন্ট হচ্ছে ওই ইমোশনটা।
দিদি আমরা পুজোয় নিজেরা জামা নিই না বাচ্চাদের জন্য, আমরা সবটাই যেন এই মানুষের জন্যই লাগিয়ে দিয়েছি সবাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন হয়েছিল 1.5 বছর আগে। আমি 10,200 টাকা পেয়েছিলাম, আমি পুরোটাই নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। আমার সুন্দরবনে একটি স্কুল চলে একদম গরিব বাচ্চাদেরকে নিয়ে, সেবা শিক্ষা নিকেতন, সেই বাচ্চাদেরকে 2টি শেল্টার, একটি হচ্ছে মধ্যমগ্রামের সন্ধানীর, আরেকটি শেল্টার হচ্ছে খড়গপুরে। আমি সেই টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে সব জায়গায় ডিস্ট্রিবিউট করে, ওটাতে যে তৃপ্তি না, সেই তৃপ্তি আর কোনো কিছুতে নিজের জন্য কোনো কিছু কিনতে হয় না দিদি, ওটাই আমাদের তৃপ্তি। দারুণ দারুণ। তো আজকে 1 লাখ টাকা জিতলে সোমা? আমাদের খুব ইচ্ছা, আমাদের পরিবারের তন্ময় বলে একজন আমার ভাই, ছোট ভাই, ওর খুব ইচ্ছা প্রত্যেকটা জেলায় একটা করে সেবা শিক্ষা নিকেতন থাকবে, সে যেন খাবারটুকুনি তার নিজের শিক্ষা দিয়ে পেতে পারে। এই খাবারগুলো আমাকে এত বড় বড় তো বাসন নেই আমাদের বাসন কিনবো, কিছু স্টোভ বড় গ্যাস কিনবো রান্নার জন্য, যাতে কম টাকায়, এখন আমাদের অর্ডার দিয়ে খাবারটা ওখানে 200-250 জনের জন্য খাবার নিয়ে যেতে হয়। এইটা একটা করব। আর ছোট একটা যদি টোটো পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড কম দামের মধ্যে, ওই টোটোটা আমরা কাউকে দিয়ে চালাবো যে খুব দুস্থ, তাহলে তার একটা আর্নিং হবে, আর আমরা যখন খাবারগুলো নিয়ে যাবো সে আমাদের সাথে ট্রাভেল করবে। খুব ভালো। ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি, চলে ওকে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা থেকে শুরু করো। হ্যাঁ 50। ওকে, এটা বেশ বড় আছে, বেশ বড়। এটাও বড়র দিকেই, এটাও বড়রই দিকে, এটাও বেশ বড়, সব বড় বড়ই দেখতে পাচ্ছি। এটা তো খুবই ছোট, এটা বড়র দিকে ছোট মনে হচ্ছে। ছোট, হ্যাঁ এটা ওর থেকে একটু ছোট, এটা বড়, এটা আরো বড়, এটা একদম পুচকে। হ্যাঁ ও শেষ, 53 সেকেন্ডে ছাপ মারা শেষ। লাভলি। 1107 সোমার স্কোর। নাইস, গুড। এবার গীতিকার কাছে আরেকবার আসি। একটা দারুণ কাজ করে গীতিকা, যেটা আমার ধারণা অনেকেই সেটা শুনে খুবই উদ্বুদ্ধ হবে। গীতিকার কাজের কিছু ছবি আছে, সবাইকে দেখাই আগে। বিনা পয়সার বাজার। সব কি নতুন জামাই দেওয়া হয়? না না, পুরনো দিদি, ব্যবহারযোগ্য পুরনো জামা, সাথে নতুন জামাও দিই। পুরনো জামা। এটা যেমন নতুন জামা দেওয়া হচ্ছে 1 বৈশাখের সময়। এটা প্রত্যন্ত চা বাগান এলাকায়। এটা যে বন্যা হয়েছিল নাগরাকাটাতে, সেই সময়কার ছবি। ওকে। তখন তো সবার মানে বাড়িঘর শুদ্ধ ভেসে গেছিল, তার জন্য মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছিল। যে শীতের জামা কাপড় কিনছিলাম এবার বাচ্চাদের জন্য। ওকে। এই জামা কাপড় সংগ্রহ কেমন করে করো? বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আমার কাছে, বিভিন্ন বাড়ি থেকে, যারা 1 বছর হয়ে গেল ওই জামা কাপড়, কিন্তু এখন অনেক মানুষ, এত মানুষের কাছে জামা কাপড় এখন ইউজ পরিমাণে ব্যবহার করে না, এই বছরেরটা পরের বছর পরে না। ফোন করে, ফোনের করার পর আমি লোকেশন শুনে যাই সেখানে, তো চেক করে নিই যে জামা কাপড় কী আছে, ছেঁড়া দিচ্ছে কিনা। অনেকে ছেঁড়াও দিয়ে দেয় মাঝে মাঝে, তো জামা কাপড় অনেকে আবার কেচেও দেয় না, সেই জামা কাপড়গুলোকে নিয়ে আসি। 4 তলায় উপরে জামা কাপড় ধুতে হয় ছাদের উপরে শুকানোর জন্য। তারপর সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করি, সাইজ ওয়াইজ ভাঁজ করি, মেল ফিমেল বাচ্চা সব কিছু করে, তারপর বিনা পয়সার সপ্তাহে 1 দিন করে বিনা পয়সার বাজার লাগাই। সপ্তাহে 1 হ্যাঁ, দিন? সপ্তাহে। কবে কবে? সেরকম নির্দিষ্ট দিন নেই, যখন হিউজ পরিমাণ হয়ে যাচ্ছে, সেটা রবিবারও হতে পারে, শনিবারও হতে পারে, সোমবারও হতে পারে। আচ্ছা, কিন্তু একই জায়গায় বসে এই বাজার? না না না, একই জায়গায় বসে না। চা বাগানগুলো আছে আমাদের, কতগুলো চা বাগান আছে, ওয়াসাবাড়ি, তারপর আপনার বাগডোগরা, এরকম বিভিন্ন জায়গায় চা বাগান আছে। পিছিয়ে পড়া মানুষের থেকে কোনো একজন তো ভালো থাকে, তাদের কাছে হয়তো ফোনটা আছে, তো ওই দিদিকে বলে দেয় যে দিদি আজকে ওখানে যাব, তো তুমি ওখানকার যে আশেপাশের লোক আছে বলে রাখবে। তো তারা সবাই চলে আসে, তো আমি গাড়ি নিয়ে যাই, জামা কাপড় লাগাই সুন্দর করে, তো তারা তাদের চয়েস মতো জামা কাপড় নিয়ে যায়। বাহ, দারুণ না কাজটা? আমার বিয়ে হয়েছে 7 বছর, আমি আমার হাজব্যান্ড কোনো সময় পুজোয় জামা কাপড় নেই না আমরা। আমার মেয়ে 3 বছর, আমার মেয়েকেও আজ পর্যন্ত আমরা জামা কাপড় দিইনি।
আচ্ছা, মানে অন্যের মারফত অনেক হয়তো পায়, আমার মেয়ে অনেক পায়, কিন্তু আজ পর্যন্ত আমরা কিনে দিইনি। ইভেন আমার মেয়ের মধ্যে 3 বছরের মেয়ের মধ্যে এই জিনিসটা চলে এসছে, ওর জামা কাপড়টা আমার ধরুন হচ্ছে ছোট হয়ে গেছে, মানে আমাদের স্টোর আছে, ওই স্টোরে রেখে দিতে হবে, অন্য কেউ পাবে, সেই জিনিসটা ওর মধ্যেও চলে এসেছে। তো সোমাকে যে প্রশ্নটা করলাম, গীতিকাকেও একই প্রশ্ন করব, যে দুটো জিনিস লাগে, ম্যান পাওয়ার লাগে আর ফান্ড লাগে। তো তোমার সঙ্গী সাথী কারা, তাদেরকে কিভাবে জোগাড় করলে? অ্যাকচুয়ালি দিদি আমার হাজবেন্ড টাকা কোথা থেকে আসে? হাজবেন্ড হচ্ছে আর্মিতে জব করে, আমার হাজবেন্ড আর্মিতে। ওকে। হাজব্যান্ডের স্যালারির অর্ধেক টাকা আমরা এই পারপাসে খরচা করি। অনেকে হয়তো বিশ্বাস করে না যে হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে আজ পর্যন্ত একটা সোফা নেই, আমরা কিনতে পারিনি, কারণ আমাদের ভালো লাগে এই সমস্ত কাজ করে। মানে বেসিক বাড়িতে যে এতটুকু জিনিস না থাকলেই নয়, সেই জিনিসটুকুই আমাদের বাড়িতে আছে, তার বাইরে কিচ্ছু নেই। তো তোমার হাজবেন্ডের স্যালারির 50% টাকা এতে যায়? হ্যাঁ, আমার হাজব্যান্ডের এটা একটা নেশা, ওর থেকে ইন্সপায়ার হয়ে আমার এই কাজে আসা। ওকে। ও এসেছে আজকে। কোথায়? ওই যে ওখানে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। জয় হিন্দ। জয় হিন্দ ম্যাডাম। সো আপনার নেশা আপনি ট্রান্সফিউজ করতে পেরেছেন। একদম ম্যাডাম, আমার সঙ্গে থেকে থেকে এখনো আমার আগে এখন ফরওয়ার্ড ও ম্যাডাম। মানে নেশাটা ভালোই লাগিয়ে একদম, দিতে আমি তো পেরেছেন। মানে সবসময় যেতে পারি না ম্যাডাম। সোশ্যাল মিডিয়ায় পরিচয়, মানে এটা অনেকেই জানে না, আজকে ইয়েতে জানবে, সবাই জানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ না, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল। সো তোমাদের কমন থ্রেড হলো ওই অন্যের জন্য যে করা এবং তার জন্য যে ভালো লাগা। মানে আমরা মানে নিউলিতে কি হতো, আমরা ফার্স্ট টাইম নিজেদের জন্য কোনো টাইমই পেতাম না। তো সেই জায়গায় যখন আমরা কোয়ার্টারে যাই, কোয়ার্টার থেকে আসার পর থেকে আমার মেন্টালিটি টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে আমরা টোটালি আমার ঘরের কাজকর্ম বাদ দিয়ে টোটাল কাজই আমরা সোশ্যাল ওয়ার্কে লাগাই। শুধু জামা কাপড় না, আমাদের 1 টাকার বিরিয়ানি বলে একটা প্রজেক্ট চলে। 1 টাকার 1 টাকার বিরিয়ানি খাওয়াই আমরা হসপিটালের বাইরে। ওটা নিজেরা মানে ওটা রিচ হয় না, ওটা একদম হালকার মধ্যে হয়। কেন আমরা কাউকে এটা বোঝাতে চাই না যে হচ্ছে সে দানের মাধ্যমে সেটা নিচ্ছে, সে 1 টাকা দিয়ে তো খাচ্ছে। মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এমন একটা মেডিকেল কলেজ, মানে সব থেকে যে দুস্থ ফ্যামিলি তারাই সেখানে চিকিৎসা করাতে আসে। হয়তো পরিবারের রোগীকে দিয়ে খাবার দিয়ে তারা না খেয়ে জল খেয়ে সারাদিন কাটিয়ে দেয়, আমরা এরকমও দেখেছি। তো তাদের জন্য 1 টাকা বিরিয়ানি খায়। হ্যাঁ, বাহ। ওকে, সো গীতিকাকে জিজ্ঞাসা করি, 1 লাখ টাকা পেলে তুমি কি করবে সেটা দিয়ে? অবভিয়াসলি সোশ্যাল কাজে ইউজ করব। আর একটা ইচ্ছা আছে, আমরা হচ্ছে পুজোর সময় হাজব্যান্ড আর আমি দুজনে মিলে স্ট্রিট মানে যারা বাচ্চা থাকে তাদেরকে দিয়েছি, স্টেশনে যে সমস্ত বয়স্করা থাকে তাদেরকে শপিং মলে নিয়ে শপিং করিয়েছি। ওটা একটা ইয়েতে হয়ে যায়, কিন্তু চা বাগানে যারা আছে না, তারা কোনোদিনও শপিং মলে এসে মার্কেটিং করেনি। তো আমাদের ইচ্ছা আছে যে হ্যাঁ, বাসে করে নিয়ে এসে তাদের যা কিনতে চায় তাই কিনে দেবো। বাহ, এটা দারুণ তো। ওয়াও। গীতিকা ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় আছে, এটাও বড়। মাঝখানের দিকে করে ছাপটা মেরো যাতে বোঝা যায়। এটা একটু কম বড় কিন্তু বড়। এটা তো ছোটর দিকে একদম। এটা একদম পুচকে, একদমই কোলেরটা। এটা বেশ বড়। বড়ই আছে, খুব বড় না হলেও বড়র দিকেই আছে। এটা মাঝারি, মানে ছোটর দিকে। এটা এটাও মাঝারি, এটা বড়র দিকে মাঝারি। 3660। লাভলি, এখন অব্দি হাইয়েস্ট। লিপিকা, তো তোমার কাজটা নিয়ে একটু শুনি। তুমি নোনা জমিতে ফসল ফলাও, সেটা কিন্তু প্রায় অসাধ্য সাধন করা। এটা একেবারেই সহজ কাজ নয় লিপিকা। দিদি, তোমার কাজের ছবি দেখাই আগে সবাইকে একটু। এগুলো নোনা জলে ভেসে যাওয়া জায়গা, তাই তো? ওই পাশে বাউন্ডারি, নদী সাইডেই তো নদী। তো
তো একটু জোয়ার হলে বা মানে কোনো রকম বন্যা টন্যা হলে তো শেষ, হ্যাঁ। সব নোনা জলের তলায়। তারপর তুমি কি করো পুরো জমিটাকে? জমিতে ওই চাষ করা হয়, ওই পাতা তুলে এরকম করে লাগানো হয়। বীজতলা থেকে? হ্যাঁ, বীজতলা থেকে ওই লাগাচ্ছে। এটা কি লাগাচ্ছ? ধান। ধান চারা। হ্যাঁ, একা করো? একা করি, আবার সঙ্গে লোক নিই, আমার বর আছে, বড় ও করে। হ্যাঁ। এই তো, এগুলো কি সেই ধান? হ্যাঁ, ধান এনেছি দিদি। ও এনেছো? হ্যাঁ, আসছি দেখতে। এগুলো কোন ধান? ব্ল্যাক রাইস। আচ্ছা, কিন্তু ধানের জমি তো তোমার ছিল না, কি করে এটাকে তুমি ধান চাষের মতো উপযুক্ত করলে? এটা আমরা ধরো নোনা জলে তো ডুবে নোনা গেছে, জলে তলিয়ে গেল, আনবানে একবার তলিয়ে আমফানে গেল, গেল। গেলে এবার আমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা, খেতে পারতাম না। তারপরে কি করা যায়, এবার ওই নোনা কাটানোর জন্যে ধনচে গাছ ছড়িয়ে দিলাম চাষ করে, ওই যে চাষ করা ধনচে দানা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ধনচে? আমাদের পুকুরে মানে বৃষ্টির জল আটকে রাখি। এবার ওই বৃষ্টির জলগুলো ওই জমিতে দিয়ে দিয়ে মানে ওই ধনচে গাছ যখন এরকম বড় হয় তখন ওই গাছগুলো কেটে দিই। এবার বাড়িতে সবজির ছোকলা, গোবর এই সমস্তগুলো এক চৌবাচ্চায় রেখে দিই, রেখে সার করি। ও জৈব সার হ্যাঁ, জৈব তৈরি সার। হলো গোবর দিয়ে আর হ্যাঁ, সবজির ছোকলা দিয়ে। Okay. জৈব সার তৈরি করে সেইগুলো আবার ছড়িয়ে দিই, দিয়ে আবার চাষ করি। চাষ করে ওই জল দিয়ে দিয়ে তারপরে আমরা ওই জায়গাটা ওই বীজতলা বানিয়ে তারপরে চাষবাস করে আমি ওইটা রোপণ করি। অনেকটা লম্বা প্রসেস। হ্যাঁ। করে কি কি ধান ওখানে রোপণ এখানে করলে? আছে দেখি কি কি এনেছো দেখি। এগুলো সব তোমার হ্যাঁ, বোনা এখানে ধান? সব আমার। এই সারও এনেছি, এই ধনচে গাছও এনেছি। এইটা ধনচে গাছ? ধনচে গাছ। এইটা যখনই বড় হয় হ্যাঁ। তখনই এই কেটে দিই, কেটে দিলে এতে মানে উর্বরতা শক্তি বাড়ায়, উর্বরতা বাড়ায়, উর্বরতা শক্তির। বাড়ায়। ওকে। আর এই গোবর সার এগুলো ছড়িয়ে দিয়ে, গোবর শুকিয়ে সেইটা দিয়ে তারপর তোমার ওই সবজির হ্যাঁ, খোলা সবজির টোলাগুলো খোলাগুলো দিয়ে তারপরে সেগুলোকে একটু ড্রাই করে গুঁড়ো করে গুঁড়ো তুমি করে গোবর সার বানাও? বানাই। ওকে, সার দিলে হ্যাঁ, তারপর? সার দিলাম, তারপরে গিয়ে জল, পুকুরের জল তুলে দিলাম, বৃষ্টির দিয়ে জল যেখানে বৃষ্টির জমিয়ে জল, রেখেছো। হ্যাঁ হ্যাঁ। তারপরে কাদা করে ফেললাম, পুরো নালা কেটে দিলাম সাইড দিয়ে। হ্যাঁ। লবণ জল যদি আসে ওই নালা দিয়ে চলে যায়। তুমি হাল দিয়ে হ্যাঁ, ওইখানটাতে হ্যাঁ। রাস্তা করে দিলে রাস্তা যাতে করে জল জলটা নিজেই আসে। নিজেই আসে। ওকে। তারপরে এই ধান চাষ করা হয়। গোবিন্দভোগ তো হ্যাঁ। জানি, এটা কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ধানের নাম? হ্যাঁ। আচ্ছা, যমুনা, হ্যাঁ, ব্ল্যাক রাইস, ওকে, জিরা কাটি, হ্যাঁ, জিরাকাঠি, নোনা বোকরা। হ্যাঁ। এই ধানগুলো মানে খুব কম পাওয়া যায়, এই ধান চালগুলো খাওয়া খুব উপকারী। ও, আর এই মানে কোনো সার, এমনি জৈব সার দেওয়া, কোনো বিষাক্ত কোনো বিষও দেওয়া থাকে না, আর সারও দেওয়া থাকে না, এমনি জৈব সার দিয়ে তৈরি করি আমরা। দেখি নোনা বোকরাটা দেখি একটু। এই গোবিন্দভোগটা বেশি সেন্ট গোবিন্দভোগের আছে। গন্ধটা দেখি। হ্যাঁ, এই যে। নোনা জমিতে গোবিন্দভোগের ধানের চাষ হচ্ছে, ভাবা যায়। তো তুমি কত বছর ধরে এই কাজ আমি করছো লিপিকা? তা 20-25 বছর হয়ে গেছে। ও, তুমি আর তোমার বর আমি আমার বর দুজনেই করো? আর আগে কে আছেন তোমার আমার বাড়িতে? ছেলে আছে, কত বড়? মেয়ে আছে, আমার মেয়ে এসছে, আর আমার কোথায়? ছেলের বউ এসছে। ও ছেলের বউ হ্যাঁ, আছে, আর তার মানে তো মেয়ে- ছেলে বড় ছেলে। ওকে। আমার মেয়ে যা, আর আমার ওই ছেলে, ননদের ও ছেলে। আচ্ছা, ওকে, নাইস। তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে লিপিকা? দিদি, আমি একটা মানে আমরা জমি চাষ করি, বাইরে থেকে গাড়ি নিয়ে আসতে হয়, মানে ট্রাক্টর। ট্রাক্টর, হ্যাঁ, হ্যাঁ। আমি ঠিক করেছি একটা ট্রাক্টর কিনবে? হ্যাঁ। কত দাম ট্রাক্টরের? ট্রাক্টরের অনেক দাম আছে। ভালোই দাম আছে। হ্যাঁ। হ্যান্ড ট্রাক্টর? হ্যাঁ, hand হ্যান্ড ট্রাক্টর হয়ে যাবে তো 1 লাখ টাকার হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ। তো এটাই তোমার এখন টার্গেট, আমার আরো এটাই ভালো করে target। যাতে চাষটা চাষটা করতে পারি। দেখা যাক কার স্বপ্ন আজ এখান থেকে পূরণ হয়। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন।
ये देश है वीर जवान ফটাফট করো, এটাও বড় আছে, मस्तानों का इस देश का यार এটাও বড়র দিকেই আছে। देश का यारों क्या कहना ये देश है दुनिया ভালো করে ছাপ দাও, পরিষ্কার করে যাতে পাওয়া যায়। এটা ছোটোর দিকে, একদমই ছোটোর দিকে। এটাও ছোটোর দিকে বড় মনে হচ্ছে। ভালো করে কালিটা পড়ছে না কিন্তু বুঝতে পারবো না, পরিষ্কার করে ছাপ মারো। की यहाँ गाते हैं रांझे এটাও বড়র দিকেই, খুব বড় নয়। रांझे मस्ती में मचती हैं धूम में बस्ती में এটাও বড়র দিকে। এটা তো একদমই পুচকে, একদমই ছোট। এটাও বড়। যা 2010, বাহ, লাভলি। সবাইকে একবার মনে করিয়ে দিই ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে। কাছাকাছি আছে। আর এর পরের রাউন্ডটা যেহেতু খুবই মজার রাউন্ড এবং খুব তাড়াতাড়ি অনেকটা স্কোর বাড়িয়ে নেওয়া যায়, তো সবাই যেহেতু কাছাকাছি